এটি হলো ওয়েভস অ্যান্ড অসিলেশন বা তরঙ্গে এবং দোলন টপিকের প্রথম লেকচার। এখানে আমরা যে টপিকগুলো আলোচনা করব তার মধ্যে থাকবে সরল দোলগতি বা সিম্পল হারমোনিক মোশন, থাকবে তোমার হচ্ছে গিয়ে ন্যাচার অফ ভাইব্রেশন বা কম্পনের প্রকৃতি। এখানে আমরা আলোচনা করব ওয়েভ মোশন বা তরঙ্গের গতি। এখানে আমরা আলোচনা করব সাউন্ড বা শব্দ। এখানে আমরা আলোচনা করব তরঙ্গের উপরিপাত বা সুপারপজিশন অফ ওয়েভস। এবং আমরা এখানে আলোচনা করব শব্দের ডপলার ক্রিয়া বা ডপলার এফেক্ট ইন সাউন্ড। এবং এই টপিকগুলি যে রিলেটেড এক্সামগুলো নিয়ে আলোচনা করা হবে সেগুলোর মধ্যে থাকবে ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, পোস্ট গ্রাজুয়েট টিচার, নবোদয় বিদ্যালয় সমিতি, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন, স্টেট লেভেল সিলেকশন টেস্ট, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন, বিহার পাবলিক সার্ভিস কমিশন, স্কুল অ্যান্ড মাদ্রাসা সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, জেনারেল অ্যান্ড অক্সিলারি নার্সিং, মিডওয়াইফারি অ্যান্ড জেনপাস। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে ফিজিক্স রিলেটেড প্রশ্নগুলো হয় সেই সমস্ত এক্সামে আমরা যে টপিকগুলো আলোচনা করব তার ওপরেই এই ভিডিও আমরা স্টার্ট করছি। এবং এটি হচ্ছে গিয়ে ওয়েভস অ্যান্ড অসিলেশনের প্রথম সিরিজ। তো চলো স্টার্ট করছি, আমরা কথা না বাড়ি। প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটার দিকে আমরা যদি একটা ফোকাস করি তাহলে বুঝতে পারবো কী কোশ্চেন রয়েছে। দেখো এখানে প্রথমে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে কি, শব্দের গতিবেগ মাধ্যমের কোন ধর্মের উপর নির্ভরশীল? তোমরা যদি শব্দ চ্যাপ্টারটা পড়ো তাহলে দেখতে পাবে যে শব্দের বেগের সমীকরণ একটা আছে। আমরা জানি শব্দের বেগ যদি ভি হয়, ভি ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ গামা আর টি বাই এম। দিস ইজ দ্য ম্যাথামেটিক্যাল ফরমেশন অফ ভেলোসিটি অফ সাউন্ড। এটি হলো শব্দের বেগের গাণিতিক রূপ। তাহলে আমরা বলতেই পারি যে শব্দের বেগ কার সঙ্গে সমানুপাতিক হয় না, গ্যাসের বা মাধ্যমের পরম উষ্ণতার বর্গমূলের সমানুপাতিক। তো দেখো এখানে 2 নম্বর অপশনটা কি দেওয়া আছে, টেম্পারেচার বা উষ্ণতা। তাহলে আমরা বলতেই পারি যে শব্দের গতিবেগ মাধ্যমের কোন ধর্মের উপর নির্ভরশীল, টেম্পারেচার বা উষ্ণতার উপর নির্ভরশীল। ভালো করে দেখো, দৈর্ঘ্য, মাস বা অন্য কোনো উপাদান কিন্তু এখানে নেই। আচ্ছা, ভর বলতে এই ভর সেই নয়, মাধ্যমের ভর নয়, এটা কি গ্যাসের আণবিক ভর। এই ভর বলতে তোমার হচ্ছে গিয়ে মাধ্যমের ভর নয়, এটা কি গ্যাসের আণবিক ভর। সো উষ্ণতা বা টেম্পারেচারের উপর নির্ভরশীল পরিবেশের। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি বলা আছে, শব্দের অনুরণনের সময় আমরা একবার উত্তর বলতে পারি আমি যে আয়তনের সমানুপাতিক, মানে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। আমি তোমাদেরকে বলবো এই অনুরণনটা এটা একটা বেশ ভালো টপিক। জাস্ট 1 মিনিট শোনো, কারণ এই টপিকের উপর প্রশ্ন আসলে না পারাটাই স্বাভাবিক। মানে আমরা অনেক ধর্ম জেনেছি শব্দের, যেমন শব্দের প্রতিফলন ধর্ম, প্রতিসরণ ধর্ম, বিচ্ছুরণ ধর্ম, বিক্ষেপণ ধর্ম, মানে অনেক ধর্ম আছে। তো এখানে যেমন শব্দের প্রতিধ্বনি ধর্ম, ইকো এক্সেট্রা। কিন্তু অনুরণনের মানে অনুরণনটা কি, বা এটাকে ইংলিশে বলা হয় রিভারবেরেশন। তা রিভারবেরেশন একটা টাইম। ধরে নাও তুমি একটা ঘরের মধ্যে আছো, সেই ঘরের মধ্যে একটা শব্দ বা আওয়াজ করলে, তাহলে সেই শব্দ বা আওয়াজ তোমার মুখ থেকে শেষ হওয়ার পরে আরও কিছুক্ষণ সময় ধরে সেটা গুম গুম করে তোমার কানে এসে পৌঁছাচ্ছে। কারণ কি? কারণ দুটো। নাম্বার ওয়ান কারণ, তুমি যেখানে বসে আছো বা তুমি যেখান থেকে শব্দ করছো চতুর্দিকে সেই দেওয়ালগুলো বিভিন্ন দূরত্বে আছে। কোনোটা তোমার পাশে আছে, কোনো দেওয়াল, কোনোটা দেওয়াল একটু দূরে আছে, কোনোটা দেওয়াল আরও দূরে আছে, কোনোটা দেওয়াল আরও দূরে আছে। মানে বিভিন্ন দেওয়াল বা বিভিন্ন বাধা বিভিন্ন দূরত্বে থাকার কারণে তোমার এই মাথা মানে কানে এই গুম গুম শব্দগুলো এসে পৌঁছাচ্ছে। এটা প্রথম কারণ। 2 নম্বর কারণ কি হতে পারে? 2 নম্বর কারণ হতে পারে যে আমাদের মস্তিষ্কে যে স্থায়িত্বকাল বা যেটাকে আমরা শ্রুতি নির্বন্ধ বলি বা যেটাকে আমরা পারসিস্টেন্স অফ হিয়ারিং বলি, সেই শ্রুতি নির্বন্ধ সময়কাল আমরা জানি 1-10 সেকেন্ড। সেই 1-10 সেকেন্ডের মধ্যে যদি অন্য শব্দ এসে পৌঁছে তাহলে আমরা সেগুলো শুনতে পাবো না। ফলে সেখানে একটা আমরা কি, আমাদের যে প্রকৃত যে শব্দ সেই শব্দটাই আমরা শুনতে পাবো না, বরং সেই শব্দটাকে বরং বিনষ্ট করে দেবে। এটা একটা অনুরণনের মধ্যে ধর্ম পড়ে। অনুরণন মানে ব্যাপারটা হচ্ছে কি আমাদের শব্দের একটা বিঘ্ন মানে নষ্ট মানে যে শব্দটা এসে পড়ে সেটাকে নষ্ট করে দেওয়ার সম্ভাবনা থাকে। আর কি সম্ভাবনা হতে পারে? আর সম্ভাবনা হতে পারে যে আয়তন যত বেশি হবে ঘরের, মানে তুমি যেখান থেকে বসে থাকবে সেখান থেকে ঘরের আয়তন যত বেশি হবে
সেখানে এই অনুরণনটা বা রিভারবেরেশন ঘটনাটা বেশি ঘটবে, কারণ অনেক দূর থেকে ফিরে আসতে সময় বেশি লাগবে, অনেকক্ষণ সময় ধরে এই গুম গুম আওয়াজটা বা প্রতিধ্বনি শব্দটা তুমি শুনতে পাবে। এবার বিষয়টা স্যার, এই অনুরণনটা আমরা যদি কমাতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমাকে যে কাজটা করতে হবে প্রথমত, দেওয়ালগুলোকে তোমার হচ্ছে গিয়ে আম খাঁজ কাটা হতে হবে, বা দেওয়ালগুলোকে অনেকগুলো গর্ত থাকতে হবে, বা দেওয়ালগুলোর মধ্যে কোনো তোমার হচ্ছে প্লাস্টিক জাতীয় বা কোনো রাবার জাতীয় পর্দা দিয়ে আম দেওয়ালগুলো ঢাকতে হবে। যাতে করে কি শব্দটাকে শোষণ করে নেয়। ফলে এই গুম, গুম আওয়াজটা হবে না। ফলে শব্দটা কি ক্লিয়ারলি হবে। যেমন বিভিন্ন সিনেমা হলের দেওয়ালগুলো কি খাঁজ কাটা হয় এবং অমসৃণ হয়। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে শব্দের অনুরণন বা রিভারবেশন টাইম মেনলি তুমি যেখান থেকে আওয়াজ করবে, যেখানে তুমি থাকবে সেখানকার আয়তনের উপর ডিপেন্ড করছে, কতক্ষণ সেটা হবে সেটা আয়তনের সমানুপাতিক। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে কি বলছে, এটা ওর নিচে 4 নম্বর কোশ্চেনটা আমি তোমাকে আগে বলে দিচ্ছি যে একটি গানের প্রান্তীয় অনুরণনের সময় বা অপটিমাম রিভারবেরেশন টাইম কত? অপটিমাম সাধারণত ছোট্টখাট্টো জায়গায় আমরা যদি কোনো একটা মিউজিক্যাল সিস্টেম চালাই কোনো ঘরে, তাহলে সেক্ষেত্রে অনুরণনের টাইম সাধারণত 3 সেকেন্ড থেকে 0.4 সেকেন্ড। তো এটা কিন্তু কোনো মানে আমাদের অনুরণনের টাইমের মধ্যে পড়ছে না। কোনো রুমের মধ্যে যখন এই শব্দগুলো আমরা বলছিলাম যে কোনো শব্দ গুম, গুম আওয়াজ শুনতে পাওয়া যায়, সেটা সেটা সাধারণত এটা তোমার এই অপটিমাম টাইম যেটা হয় সেটা 0.8 সেকেন্ড থেকে 1.5 সেকেন্ড পর্যন্ত হয়। তো এখানে দেখো 0.8 থেকে 1.5 সেকেন্ড কিন্তু একটাও নেই। তাহলে আমরা বলতে পারি যে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড এই টাইমটা মোটামুটি একটা অ্যাডজাস্টেবল পার্ট। তার মানে এক্ষেত্রে আমাদের একটি গানের প্রান্তিক অনুরণনের সময়কাল কত হবে? 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে হবে। অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট আনসার। এগুলো অ্যাকচুয়ালি তোমাকে একটু মনে রাখতে হবে বলতে গেলে, কারণ এই প্রশ্নগুলো একটু টিপিক্যাল কোশ্চেন, ঠিক আছে? দেখো 3 নম্বর কোশ্চেনটা কি বলছে, নিচের কোন শ্রেণীর শব্দের কম্পাঙ্ক শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্কের চেয়ে কম হয়? আমাকে আগে জানতে হবে শব্দের কম্পাঙ্কের পাল্লা কটা আছে, মানে কম্পাঙ্কের মান অনুসারে আমরা শব্দকে 3 ভাগে ভাগ করতে পারি। ক ভাগে ভাগ করতে পারি? কম্পাঙ্কের মান অনুসারে শব্দকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা তোমার হচ্ছে তোমার ইনফ্রাসনিক সাউন্ড, ইনফ্রাসনিক সাউন্ড, একটা অডিও ভিজুয়াল সাউন্ড, আর একটা তোমার হচ্ছে আল্ট্রাসনিক সাউন্ড। আর সুপারসনিক ওটার দরকার নেই, আল্ট্রাসনিক সাউন্ড। ইনফ্রাসনিক মানে কি? শব্দেতর শব্দ। অডিও ভিজুয়াল মানে শ্রুতিগোচর শব্দ। আর আল্ট্রাসনিক মানে কি? শব্দোত্তর। এটা শব্দেতর, এটা শব্দোত্তর। শব্দেতর, শব্দোত্তর। ইনফ্রাসনিক, আল্ট্রাসনিক, এটা কি অডিও ভিজুয়াল। তো এবার বিষয়টা হচ্ছে ইনফ্রাসনিক সাউন্ড আমরা কাদের বলবো? যে সমস্ত শব্দের কম্পাঙ্কের মান 20 হার্টজ বা তার কম। যেমন ভূমিকম্পের কম্পাঙ্ক, যেমন গাছপালার মধ্যে যে কথাবার্তা হয়, বা পশু পাখিরা নিজেদের মধ্যে, বা পিঁপড়েরা পতঙ্গরা নিজেদের মধ্যে যে কথাবার্তা বলে, তাদের যে মানে কথাবার্তা বলার কম্পাঙ্ক। এবার তোমার প্রশ্ন হতে পারে, এরা আবার কথাবার্তা বলতে পারে? আচার্য জগদীশচন্দ্র বোস প্রমাণ করেছেন গাছেরও প্রাণ আছে, ওদের মধ্যে কথাবার্তা হয়। তাহলে স্যার আমরা শুনতে পাই না কেন? কারণ তোমার কানের যে কম্পাঙ্কের যে পাল্লা, সেটা সৃষ্টিকর্তা তোমার কানের কম্পাঙ্কের পাল্লা সেটা সেট করে দেয়নি, কারণ সেই পাল্লাটাই হচ্ছে গিয়ে তোমার স্টার্টিং কত 20 হার্টজ থেকে 20,000, আর এখানে 20,000 কম। তো এটা ইনফ্রাসনিক সাউন্ড। এবার আমরা যে শব্দগুলো শুনতে পাই সেই শব্দগুলো কি? সেটা তোমার হচ্ছে অডিও ভিজুয়াল, যেটা কি 20 হার্টজ থেকে স্টার্ট করে 20,000 হার্টজ পর্যন্ত এই রেঞ্জটা হয়। শব্দোত্তর মানে শ্রুতিগত শব্দ, অডিও ভিজুয়াল। এবং যে সমস্ত শব্দের কম্পাঙ্ক 20,000 হার্টজ বা তার বেশি তাদেরকে বলা হয় সুপারসনিক বা আল্ট্রাসনিক সাউন্ড। যেমন তোমার হচ্ছে গিয়ে আমরা বলতে পারি মাছের ঝাঁকের শব্দ, সমুদ্রের মাছের ঝাঁকের শব্দ, যেমন তোমার হচ্ছে গিয়ে লন্ড্রির শব্দ, এক্সেট্রা। তো এখানে আমাদের কোশ্চেনটা কি বলেছে সেটা একটু লক্ষ্য রাখতে হবে। এখানে বলেছে নিচের কোন শ্রেণীর শব্দের কম্পাঙ্ক শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্কের চেয়ে কম। এবার প্রশ্ন, শ্রুতিগোচর মানে কি? শ্রুতিগোচর মানে যে সমস্ত শব্দের কম্পাঙ্ক 20 থেকে 20,000। তাহলে 20 থেকে 20,000-এর নিচে কি আছে? আর ইনফ্রাসনিক মানে কি? শব্দেতর শব্দ। আমরা বলতে পারি শ্রবণেত্তর, বা এটাকে শব্দেতর ইনফ্রাসনিকও বলতে পারি। আচ্ছা, ইনফ্রাসনিক সাউন্ড, বা এটাকে শ্রবণেত্তর বা শ্রবণ যেটা হয় তার থেকে কম
একটা শ্রবণোত্তর একটা আছে, শ্রবণোত্তর আর শ্রবণোত্তর, এটাকে আমরা কি বলছিলাম যে তোমার যে একটা শব্দেতর একটা শব্দোত্তর, এখানে হলো শ্রবণোত্তর আর শ্রবণোত্তর। সো এখানে ইনফ্রাসনিক সাউন্ড বা শ্রবণোত্তর যে যে এই অপশনটাই আছে, এটা তোমার অপশনটা কারেক্ট অ্যান্সার হবে। কারণ শ্রুতি অডিও ভিজুয়াল সাউন্ডের থেকে কম, সেটা কি শ্রবণোত্তর বা ইনফ্রাসনিক সাউন্ড, বা অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার যে কোশ্চেনটা বলেছে সেই কোশ্চেনটার দিকে একটু আমরা যদি তাকাই, তাহলে কি বলছে দেখো, কত সুন্দর কোশ্চেন। শব্দের ক্ষেত্রে কোন মাধ্যমের শোষণ গুণাঙ্ক সবচেয়ে কম? একটা জিনিস তো আমরা একটু আগে বোঝানোর চেষ্টা করলাম যে রেভারব্রেশন টাইম দিয়ে, যে রিভারব্রেশন টাইমটা আমরা কন্ট্রোল করতে পারবো বা খুব তাড়াতাড়ি এটাকে মানে কমে যাবে যদি আমরা দেওয়ালগুলি অমসৃণ করি, খাঁজ কাটা করি, বা সেখানে প্লাস্টিক বা ওরকম কোনো পর্দা ঝুলিয়ে দিই। তার মানে কি, দেওয়াল যত মসৃণ হবে রিভারব্রেশন টাইম তত বাড়বে। মানে বাংলা কথায় আমরা যে বলতে পারি, এখানে সব যে জিনিসটা সব থেকে মসৃণ সেই জিনিসটার ক্ষেত্রে শোষণ গুণাঙ্ক সব থেকে কম, আর শোষণ গুণাঙ্ক সব থেকে বেশি হবে যে সব থেকে অমসৃণ হবে। তাহলে শব্দের ক্ষেত্রে কোন মাধ্যমে শোষণ গুণাঙ্ক সবচেয়ে কম বা অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট সবচেয়ে কম, সেটা মসৃণ কোনটা আছে এখানে, মসৃণ হচ্ছে তোমার কাঁচ, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। শব্দের ক্ষেত্রে কোন মাধ্যমে শোষণ গুণাঙ্ক সব থেকে বেশি? মার্বেল রয়েছে, কার্পেট রয়েছে, মানুষের শরীর, কাঁচ, মানুষের শরীর বা হিউম্যান বডি ইজ দ্য কারেক্ট আনসার। কারণ মানুষের শরীর এখানকার কোনোটার থেকেও মানে মসৃণ নয় এখন, এবার একটা বিভিন্ন হাত পা বিভিন্ন কি, মানুষের শরীর হচ্ছে গিয়ে এখানে তোমার শোষণ ক্ষমতা সব থেকে বেশি, বা অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট মানুষের শরীরে সব থেকে বেশি হয় শব্দের শোষণ ক্ষমতা। এরপরে কি বলছে দেখো, এরপরে কোশ্চেনটা খুব সুন্দর। একটি খোলা জানালার বা ওপেন উইন্ডোজ জানালার শোষণ গুণাঙ্কের মান কত? দেখো এখানে এতক্ষণ তো ছিল মানুষের শরীর, কার্পেট বা কাঁচ বা তোমার হচ্ছে গিয়ে সামথিং। এবার একটা খোলা জানলা যদি হয় তাহলে শোষণ গুণাঙ্ক কত হবে? শোষণ গুণাঙ্কের মান হবে 1। স্যার একটু শোষণ গুণাঙ্ক জিনিসটা কি সেটা তো আগে বলুন। আপনি খুব মসৃণ অমসৃণ বলছেন, একটু সে কথাটা তুমি ঠিক বলেছো, শোষণ গুণাঙ্কটা কি সেটা আগে জানতে হবে। অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টকে যদি আমরা এ দিয়ে প্রকাশ করি, শোষণ গুণাঙ্ক এ ইজ ইকুয়ালস টু কোনো একটা পর্দা বা বস্তু বা কোনো কিছু দ্বারা শোষিত শব্দের পরিমাণ, আর ওই বস্তু বা পর্দার উপর কতটা শব্দ আপতিত হয়েছে তার পরিমাণের যে অনুপাত, বা শব্দের তীব্রতা বলে বলা, পরিমাণ বলে বলবে, কোনো একটা বস্তু দ্বারা শোষিত শব্দের তীব্রতার পরিমাণ এবং তোমার হচ্ছে ওই বস্তুর উপর আপতিত শব্দের তীব্রতা, এই যে অনুপাত, এটার নাম শোষণ গুণাঙ্ক। তো স্যার শোষণ গুণাঙ্কের মান 1 কেন বললেন? কারণ খোলা জানলায় যদি আমরা শব্দ পাঠিয়ে দেই, সেখান থেকে ফিরে আসার সম্ভাবনা তো 0, সবটা তো ওদিকে চলেই গেল। যদি আমরা কোনো একটা বাধার উপর পাঠি শব্দকে, দেওয়ালের উপর, সে এবড়ো হোক বা মানে তোমার হচ্ছে গিয়ে মসৃণ হোক, যে হোক, শব্দ ফিরে আসার সম্ভাবনা থাকে। কিন্তু একটা খোলা জানলায় যদি আমরা শব্দ পাঠিয়ে দিই, সেই শব্দটা দিকে চলেই গেল। তার মানে কি, যতটাই পাঠানো হলো সবটাই বেরিয়ে গেল। তাহলে এখানে এই মানটা, এখানে আপতন মান এবং মানে ওখানে শোষণ বা ওইদিকে ট্রান্সমিটিং মানটা সমান। ফলে কি হবে, এই মানটার অনুপাত কত হবে? 1। অর্থাৎ এখানে শোষণ ক্ষমতার মান কত হবে? 1। এ ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি বুঝতে পেরেছ। এই একটা বেশ গ্রাজুয়েটের একটা ভালো টপিকস একটা, এটা বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের ব্যাপার আছে, তো আমি হালকা করে বলছি। নিচের কোন সমীকরণটি শব্দের তীব্রতার স্তরকে বা ইন্টেন্সিটি লেভেলকে প্রকাশ করে? ইন্টেন্সিটি লেভেল ইকুয়েশন, এখানে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। এল ইকুয়ালস টু 10 লগ 10 বেজে I/I0, এটা ডেসিবেল এককে। অ্যাকচুয়ালি ইন্টেন্সিটির সমীকরণ আমরা যেটা জানি, শব্দের ইন্টেন্সিটি সমীকরণ I ইজ ইকুয়ালস টু I0, I0 ইন্টু 10 টু দি পাওয়ার I0 ইন্টু 10 টু দি পাওয়ার তোমার হচ্ছে কি, যদি আমরা বি বলি, B/10, এটা অ্যাকচুয়ালি বিষয়টা কি দাঁড়ালো, আমরা যদি এটাকে একটু ক্যালকুলেট করার চেষ্টা করি, তাহলে কী দাঁড়াবে, I/I0 ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার B/10। বি, বা তুমি এটাকে এল বলতে পারো, ইন্টেন্সিটি লেভেল ওরা যেটা এল বলেছে। সো এটাকে আমরা যদি 10 বেসটাকে তুলে দিই, তাহলে কী হবে, L/10 ইজ ইকুয়ালস টু লগ 10 বেজে I/I0, এবং L ইকুয়ালস টু 10 লগ
10 বেজে I/I0। এটা হচ্ছে তোমার হচ্ছে কি শব্দের অ্যাকচুয়াল তীব্রতার ইকুয়েশন এবং ইন্টেন্সিটি লেভেল এটা বি বা এল আমরা বলছি, এটাকে ডেসিবেল এককে বলা হয়। সো এটা কি ইন্টেন্সিটি লেভেল বা তোমার হচ্ছে ডেসিবেলটা কি, সেটা কি 10 লগ 10 বেজে I/I0। অ্যাকচুয়ালি এটা সমীকরণটা খুব একটা কাজে লাগে না, সমীকরণটা দিয়ে ম্যাথ করতে কাজে লাগে। তো এখানে অপশন কোনটা হবে? অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট আনসার। কোন সমীকরণটি শব্দের তীব্রতা স্তরকে নির্দেশ করে? L ইকুয়ালস টু 10 লগ 10 বেজে I/I0। আচ্ছা, এবার প্রশ্ন কি বলছে? পরবর্তী কোশ্চেনটা খুব সুন্দর, এটা বিভিন্ন এক্সামে আসাটা বেশ ভালো প্রশ্ন, আসতেই পারে। একটি তির্যক তরঙ্গের সমীকরণ দেওয়া আছে। তরঙ্গ দৈর্ঘ্যের কি মানের জন্য তরঙ্গের বেগ মাধ্যমের কণার বেগের সর্বোচ্চ, তরঙ্গের বেগ মাধ্যমের কণার বেগের সর্বোচ্চ হয়? মানে তরঙ্গের বেগ এবং মাধ্যমের কণার বেগ, মাধ্যমের কণার সর্বোচ্চ বেগ সমান। তাহলে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ইকুয়েশনটা কী দিয়ে সেটা দেখছি। কি বলছে? y ইকুয়ালস টু a sin ওমেগা টি মাইনাস kx। এখানে বলা আছে y ইকুয়ালস টু a sin ওমেগা টি মাইনাস kx। তরঙ্গের সরণের সমীকরণ। এটা কি কণার বেগ? কিসের বেগ? কণার বেগ বা পার্টিকেল ভেলোসিটি। কণার বেগ v ইজ ইকুয়ালস টু dy বাই dt। তুমি যদি মান বসো তাহলে কী পাবে? a ওমেগা কোসাইন ওমেগা টি মাইনাস kx। এবার এই কণার বেগটা ম্যাক্সিমাম কখন হবে? সো ভি ম্যাক্সিমাম হবে কখন? যখন এই মানটা 1 হবে, তার মানে কী হবে সেটা? a ওমেগা। এবং তরঙ্গ বেগ কী জানি? আমরা জানি ওয়েভ ভেলোসিটি কত? ওয়েভ ভেলোসিটি ক্যাপিটাল ভি ইজ ইকুয়ালস টু ওমেগা বাই কে। এটা আমরা রিলেশন ওমেগা বাই কে। এখানে অ্যাকর্ডিং টু কোশ্চেন বলেছে যে কণার সর্বোচ্চ বেগ তরঙ্গ বেগের সমান যদি হয়, তাহলে কণার সর্বোচ্চ বেগ কি? এ ওমেগা ইকুয়ালস টু ওমেগা বাই কে। তাহলে ওমেগা ওমেগা কেটে দিলে এ ইকুয়ালস টু 1 বাই কে। আবার আমরা কি জানি যে কে ইজ ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা। সো আমরা এখানে কি লিখতে পারি? 1 বাই 2 পাই বাই ল্যামডা। সো ল্যামডা বাই 2 পাই। তাহলে ল্যামডা সমান কত হবে এখান থেকে? আমরা বলতে পারি ল্যামডা ইজ ইকুয়ালস টু 2 পাই এ। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের কোন মানের জন্য? 2 পাই এ। তরঙ্গ দৈর্ঘ্যের যে মানের জন্য ঘটনা ঘটছে, অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের 2 পাই এ মানের জন্য তোমার হচ্ছে কণার বেগ এবং তরঙ্গ বেগের কণার সর্বোচ্চ বেগ এবং তরঙ্গ বেগের মান সমান হবে। সো অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে? 512 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট একটি সুরশলাকা একটি কম্পমান পিয়ানোর তারের সঙ্গে প্রতি সেকেন্ডে 4টি স্বরকম্প বা বিটস তৈরি করে। ভালো কথা। পিয়ানোর তারের টেনশন সামান্য বাড়ালে কম্পাঙ্ক বা বিটস কমে যায়। টান বাড়ালে কম্পাঙ্ক কমে যায়। তাহলে কম্পাঙ্ক প্রতি সেকেন্ডে 2টি কমে যায়, মানে কমে যায়। তাহলে টান বাড়ানোর পূর্বে পিয়ানোর কম্পাঙ্ক কত ছিল? তাহলে টান বাড়ানোর পূর্বে পিয়ানোর কম্পাঙ্ক ছিল শুরু মতো 512। তার থেকে যদি আমরা 4 মানে কত বাদ দেই? প্রতি সেকেন্ডে 4টি, তার মানে 4 বাদ দিলে 508। 508 কি অপশন আছে? হ্যাঁ, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। কী করে আমি তোমাকে বলে দিচ্ছি একটু হালকা করে। স্যার আপনি বুঝতে পারছেন, আমরা তো বুঝতে পারছি না। তো না বোঝার কিছু নেই এখানে। এখানে বলেছি, ধরে নাও আমি তোমাকে বললাম যে কোনো একটা উৎসের এখন কম্পাঙ্ক N0 ইজ ইকুয়ালস টু 512 হার্টজ। ঠিক আছে? এবার এটাকে যখন আমরা কোনো একটা পিয়ানোর তারকে আমরা টান তাহলে কি টান করলে কি, যখন কোনো একটা পিয়ানোর সঙ্গে বাজানো হবে তারটাকে, তখন প্রত্যেক সেকেন্ডে এর স্বরকম্প কত হবে? 4টি করে। তো এটা কথার অর্থ কি? এটা হতে পারে দুটো সম্ভাবনা। হতে পারে N0 মাইনাস N1 ইকুয়ালস টু তোমার হচ্ছে গিয়ে 4, নতুবা N1 মাইনাস N0 ইকুয়ালস টু N0 প্লাস N1 ইকুয়ালস টু 4। মানে এই পার্থক্যটা N0 তো তোমার 512, তাহলে এমন একটা কম্পাঙ্ক থাকবে যে কম্পাঙ্কটা যোগ করে বা বিয়োগ করে কত হবে? তার পার্থক্যটা হবে 4। যেহেতু একটা পিয়ানোর তারকে টান যদি বাড়ানো হয়, তার টান বাড়ালে কি কম্পাঙ্ক কমে যায়।
তাহলে কম্পাঙ্ক কমে যাওয়া মানে কি? কম্পাঙ্ক কমে যাওয়া, তো টার্ম বাড়লে কম্পাঙ্ক কমে যায়, তার মানে কি প্রাথমিক ষড়কম্পের ক্ষেত্রে প্রাথমিক কম্পাঙ্কটা কত হবে? এর থেকে 4 বাদ দিলে কত? 512। সো অপশন নাম্বার এখানে যেটা বলছি ডি ইজ দ্য কারেক্ট আনসার। তো যাই হোক, আমরা ভিডিও লেন্থ বেশি বাড়াতে চাইছি না, প্রথম ভিডিও আমরা এইটুকু রাখলাম। পরবর্তী লেকচারে আমরা নেক্সট যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো ধাপে ধাপে আমরা আলোচনা করব। তোমরা এগুলো কন্টিনিউয়াসলি দেখতে থাকো এবং তোমরা আমাকে এটা বলবে যে এখানে প্রবলেম কী হচ্ছে, বুঝতে গিয়ে কোন জায়গায় সমস্যা হচ্ছে, কারণ তোমরা না বললে আমি আমার প্রবলেমটা বুঝতে পারবো না, ঠিক আছে? আর আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং বেল আইকন প্রেস করে নোটিফিকেশন চালিয়ে রাখো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও and wait for my next